আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোর সঙ্গে একটা সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলছেন যে বাংলাদেশে দক্ষিণপন্থীদের উত্থান ঘটছে। অথচ আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে তিনি এমনভাবে কথা বললেন যেন তিনি এই বর্তমান যে বাস্তবতা সেই বাস্তবতায় বর্তমান যে সরকার আছে তারই একটা স্পোক পারসন। স্যাড বাট ট্রু, আমি সাদ রহমান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলাপে। আজকে আমরা আলাপ করব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আল জাজিরার একটা সাক্ষাৎকার নিয়ে, এবং তার সঙ্গে কিছুদিন আগে আল জাজিরায় আরেকটা সাক্ষাৎকার দিয়েছিলেন জামায়াতের আমির শফিকুর রহমান, সেটা নিয়েও একটু আলাপ করার চেষ্টা করব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আল জাজিরাকে যে সাক্ষাৎকারটা দিচ্ছেন তার মধ্য দিয়ে অনেকগুলো পয়েন্ট আমাদের সামনে উঠে আসছে, যেগুলো আমরা বলতে পারি যে বিএনপির তরফ থেকে এখনও স্পষ্ট না। বেশ কয়েকটা প্রশ্ন মির্জা ফখরুল ইসলাম আলমগীর খোলামেলাভাবে উত্তর দেন নাই, বা তিনি যে উত্তর দিচ্ছেন সেই জায়গা থেকে আমরা যদি বিচার করি, বাস্তবিক অর্থে যদি আমরা বিচার করি, সেগুলো আমরা পুরোপুরি সন্তুষ্ট হইতে পারি না। একটা জায়গা আমাদেরকে খুবই অস্বস্তিতে ফেলছে, সেটা হচ্ছে যে গত ১.৫ বছরের যে অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবতা, সেই বাস্তবতায় আমাদের দেশের যেই একটা ধর্মীয় উগ্রপন্থীদের যে উত্থান আমরা দেখতে পাইলাম, এই বাংলাদেশটার একটা নতুন যে বাংলাদেশ আমরা দেখতে পাইলাম, সেই জায়গায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলার চেষ্টা করছেন যে এটা আসলে নতুন কিছু না, বা তিনি বোঝানোর চেষ্টা করছেন যে এই বর্তমান সরকার যেরকমভাবে বোঝাইতে চায় যে বাংলাদেশ একেবারেই ঠিকঠাকভাবে আছে, একটা ইনক্লুসিভ, একটা হিন্দু মুসলমান সম্প্রীতিময় একটা বাংলাদেশ এখনও চলমান আছে। বেসিক্যালি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসা করা হয়েছিল তার এবং তার দলের ২০০১ থেকে ৬ সালের যে বাস্তবতা, সেখানে হিন্দু মাইনরিটি বা সংখ্যালঘুদের উপর নির্যাতন প্রসঙ্গে, সেটার উত্তর দিতে গিয়া তিনি এমনভাবে আলাপগুলো হাজির করছেন যার মধ্যে দিয়ে আমরা দেখতে পাইছি যে তিনি বলার চেষ্টা করতেছেন যে বাংলাদেশে একটা সম্প্রীতি সবসময়ই ছিল এবং এই সম্প্রীতি এখনও আছে, এবং এই বর্তমান সরকারের যেই বাস্তবতা, যেখানে আমরা খুব ভালোভাবেই জানি যে দেশে ব্যাপক পরিমাণ মাজারে হামলা হয়েছে, দেশে ব্যাপক পরিমাণ ওয়াহাবি ইসলামিস্টদের উত্থান ঘটছে, এবং আপনি যদি চিন্তা করেন যে ওয়াহাবি ইসলামিস্টদের যে উত্থান, সেটা কিন্তু এমনভাবে নিজেদেরকে হাজির করে যে এটা একমাত্র মুসলমানের রাষ্ট্র, আর অন্যান্য যে সংখ্যালঘু, সেটা হিন্দু হোক বা অন্যান্য ইসলামের অন্যান্য ধারা, তাদের আসলে এই রাষ্ট্রে জায়গা নেই। সেই বাস্তবতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনভাবে কথা বলছেন যেন এইটাও আসলে বাংলাদেশে ঘটে নেই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোর সঙ্গে একটা সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলছেন যে বাংলাদেশে দক্ষিণপন্থীদের উত্থান ঘটছে। অথচ আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে তিনি এমনভাবে কথা বললেন যেন তিনি এই বর্তমান যে বাস্তবতা সেই বাস্তবতায় বর্তমান যে সরকার আছে তারই একটা স্পোক পারসন। অথচ বিএনপির তরফে যে কোশ্চেনটা বা যে প্রশ্নটা আল জাজিরা সাংবাদিক করছিলেন, তিনি আসলে সেই প্রশ্নের জায়গায় খোলামেলা উত্তর দিতে পারেন নাই। আমাদের কাছে একটা প্রশ্ন সবসময় হাজির থাকে যে বাংলাদেশের যে সংখ্যালঘু ভোট আছে, বা আমরা যদি হিন্দু মাইনরিটির কথা বলি, তাদের ভোট কেন সবসময় আওয়ামী লীগ পায়? সেই ভোটটা কি কখনো বিএনপি পাবে কিনা, বা সেই ভোটটা আসলে বিএনপি নেওয়ার জন্য প্রস্তুত কিনা? তিনি যদি এই জায়গা থেকে উত্তর দিতে পারতেন, তিনি যদি বলার চেষ্টা করতেন যে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশের যে বাস্তবতা ছিল, সেখানে আমরা জানি যে ৬৩ জেলায় বা ৬৪ জেলায় বোমা হামলা সহ আরও অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা সেখানে ঘটছে, এবং বাংলাদেশে সবসময়ই বর্তমান বাস্তবতা তো বটেই, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপরে আওয়ামী লীগের আমলেও হিন্দু সংখ্যালঘুদের উপরে নানা রকম একটা নির্যাতন হচ্ছে, এবং মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘুরা ভারতে দেশ ত্যাগ করে এখনও তারা দেশ ত্যাগ করতেছেন। ফলে সে বাস্তবতায় মির্জা ফখরুল আলমগীর যদি বলতেন যে বিএনপি চাইবে যে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু বা যত ধরনের সংখ্যালঘু আছে তাদের পক্ষে দাঁড়াইতে এবং তাদেরকে কমপ্লিটলি প্রোটেক্ট করতে বিএনপি প্রস্তুত, তিনি এইভাবে কথা না বইলা তিনি যেভাবে হাজির হয়েছেন বা বলার চেষ্টা করছেন যে বাংলাদেশে একটা সম্প্রীতি টিকে আছে, যেখানে আমরা খুব ভালোভাবেই জানি বাংলাদেশে এখন অন্তত বর্তমান বাস্তবতায় সেই সম্প্রীতির ছিটেফোঁটাও নাই। ফলে বাংলাদেশে আমরা যদি সংখ্যালঘুদের মনের কথা বুঝতে চেষ্টা করি, তারা কিন্তু আসলে নিরাপদ বোধ করেন না। ফলে এই সম্প্রীতিটা যে চাপায় দেওয়া হচ্ছে আমাদের উপর, যে সম্প্রীতিটা বাস্তবে নাই, সেই সম্প্রীতিটা যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আল জাজিরা সাংবাদিকের সঙ্গে চাপাই দিতে চাইলেন, সেটা স্বাভাবিকভাবে আমাদেরকে সন্তুষ্ট করতে পারে নাই। দ্বিতীয়ত, আরেকটা প্রসঙ্গে আল জাজিরার সাংবাদিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসা করছিলেন, সেটা হচ্ছে যে ডেইলি স্টারের একটা প্রতিবেদনের বরাতে যে এখনও তৃণমূল পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা বা বিএনপির সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গরা চাঁদাবাজি ইত্যাদি করতেছে।
এই যে প্রসঙ্গটা, এই প্রসঙ্গটাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমপ্লিটলি ভিত্তিহীন হিসাবে দাবি করছেন। অথচ আমরা যদি বর্তমান ভোটের বাস্তবতায় দাঁড়াই, গত 1.5 বছরে বিএনপির ভোট যেসব কারণে কমছে তার প্রধান একটা কারণ হচ্ছে যে বিএনপি তৃণমূল পর্যায়ে বা এলাকা পর্যায়ে তার যেই চাঁদাবাজি বা এলাকাভিত্তিক যে নেতাকর্মীরা আছে তাদের চাঁদাবাজি থেকে বিএনপি পুরোপুরি মুক্ত হতে পারে নাই। ফলে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে যে চেঞ্জ বা পরিবর্তনের ইঙ্গিত সেটা যে বিএনপির গ্রাসরুট পর্যন্ত পৌঁছাইতে পারে নাই, তার ফলে দেশের অনেক মানুষ, আপনি যদি দেশের নিম্নবিত্ত বা গাড়ি চালক, সিএনজি চালক, রিক্সা চালক তাদের সঙ্গে কথা বলেন, তাহলে আপনি খুব সহজেই এর উত্তর পাবেন যে বিএনপি এবার নির্বাচনে একটা বড় ধরনের সমস্যা মোকাবেলা করতেছে, কারণ গ্রাসরুট পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে বিএনপি তার তরফে যে চাঁদাবাজি সেগুলো বন্ধ করতে পারে নাই। জামায়াতে ইসলাম সহ বা বিএনপি বিরোধী পক্ষগুলা বা ছাত্রদের তরফ থেকেও কিন্তু বারবার বলা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ একই রকম পুরনো বন্দোবস্ত বা চাঁদাবাজি বন্দোবস্ত সেখানে রয়ে গেছে। এখানে একটা বিষয় স্বীকার্য, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আল জাজিরার সঙ্গে বলছেন, যে গত 15 বছরে আওয়ামী লীগের তরফ থেকে বিএনপির এলাকা পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের জায়গা জমি, ঘর বাড়ি, দোকানপাট দখল থেকে শুরু করে অনেক কিছু করা হয়েছে। ফলে বিএনপি যখন সেই জিনিসগুলা রিক্লেম করতে চাচ্ছে বা ফেরত নিতে চাচ্ছে, সেটাও আসলে পত্রপত্রিকায় চাঁদাবাজি বা দখলদারি এইভাবে বিবেচিত হয়েছে বা এইভাবে প্রকাশিত হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে গত আগস্টের পরে ব্যাপক মাত্রায় আমরা জানি যে বিএনপির বহিষ্কার থেকে শুরু করে বিএনপির তৃণমূল পর্যায়ে প্রচুর নেতা বহিষ্কৃত হয়েছেন চাঁদাবাজির জায়গা থেকে। ফলে বিএনপি কেন্দ্রীয় পর্যায়ে অবশ্যই জিনিসটাকে পরিবর্তন করতে চায় এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নিশ্চয়ই চান, কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে বিএনপি পুরোপুরি এটা থেকে পরিত্রাণ পায় নাই। ফলে এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আমরা বরং আশা করছিলাম যে তিনি আরও খোলামেলা বলবেন যে তাদের যে দায় আছে সেই দায় থেকে তারা পরিত্রাণ পাইতে চান এবং তারা যদি ক্ষমতায় যান অবশ্যই তারা এই চাঁদাবাজির যেই জায়গাগুলো, যেই অভিযোগগুলো আছে সেই জায়গায় তারা হাত দিবেন এবং এইটার কমপ্লিট বদল ঘটাবেন। বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, চাঁদাবাজির সঙ্গে সংযুক্ত যে রাজনৈতিক কালচার, সেটায় তারা পরিবর্তন ঘটাবেন। তৃতীয়ত একটা প্রশ্ন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আল জাজিরা সাংবাদিক করছেন এবং এই প্রশ্নটায় তিনি আসলে নানাভাবে উত্তর দিচ্ছেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আরেকটু খোলামেলা বা আরেকটু বিএনপির যে দলীয় কমান্ড বা দলীয় সিস্টেম তার বাইরে গিয়ে কথা বলতে তিনি পারবেন এরকম আশা করছিলাম। সেটা হচ্ছে যে আমরা যেটা খুব ভালোভাবেই জানি যে বিএনপির মহাসচিব হওয়ার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের এই পুরা আমলটা তিনি আসলে পুরা দলটাকে ধরে রাখছিলেন ঢাকায় এবং তিনি এমনভাবে বাংলাদেশে তার ফাইটটা করে গেছেন যখন খালেদা জিয়া জেলে, খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান সাহেব লন্ডনে। ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর কমপ্লিট একটা দায়িত্ব ছিল এবং তিনি সেই দায়িত্বটা পালন করছেন। আল জাজিরার সাংবাদিক তাকে জিজ্ঞাসা করছিলেন যে বিএনপির যে পরিবারতন্ত্র, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এত বড় দায়িত্ব পালন করার পরেও বিএনপি যখন সেই পরিবারতান্ত্রিক উপায়ে দলের প্রধান বা দলের মূল ভার তারেক রহমানের হাতেই থাকে, সেটা আসলে কীরকম দেখায়। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব ভালোভাবেই বলছেন যে তিনি আসলে সবসময় তারেক রহমানের কথা মতো বা তারেক রহমানের যে দিক নির্দেশনা সেই অনুযায়ী তিনি কাজ করছেন। এইটা যেমন ঠিক, একই সঙ্গে আমরা কিন্তু বিএনপির কাছে এটাও চাই যে বিএনপি জাস্ট একটা জিয়া ফ্যামিলির প্রধান নেতা বা জিয়া ফ্যামিলি থেকে আসবে এরকম একটা কমান্ড থেকে বিএনপি সবসময় পরিচালিত হবে না। ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য বলা হয়তো একটু কঠিন, কিন্তু একই সঙ্গে এটাও কিন্তু ঠিক যে বিএনপির যে কমান্ড তার মধ্যে একটা পরিবারতন্ত্রের ছাপ এখনও রয়ে গেছে। ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপি কিভাবে কোথায় নিয়ে যাবে সেটা আমরা জানি না, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলতে পারতেন যে বিএনপির এই পরিবারতন্ত্রের বাইরেও আরও কোথায় যাওয়ার আছে। আমরা খুব ভালোভাবেই জানি যে ঐক্যমত্য সংস্কার কমিশনে যেই কয়েকটা পয়েন্টে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু হইল যে একই ব্যক্তির দলীয় প্রধান এবং সরকার প্রধান হইতে পারবেন কিনা। তো সেই জায়গা থেকে আমরা খুব ভালোভাবেই ধরে রাখতে পারতেছি যে তারেক রহমান সাহেবের দলীয় প্রধান যেরকম আছেন এবং পরবর্তীতে বিএনপি সরকার গঠন করতে পারলে সেই সরকারের প্রধানও তিনি হবেন। এই বাস্তবতায় আমি মনে করি যে এই পরিবারতান্ত্রিক যেই বাস্তবতা, এটা থেকে বিএনপির বের হওয়ার সুযোগ আছে এবং দলীয় প্রধান জিয়া ফ্যামিলিরই একজন হইতে হবে, এই যে একটা বাধ্যবাধকতা, এটা থেকেও বিএনপির হয়তো বের হয়ে আসতে হবে। এখানেও একটা বিষয় স্বীকার্য যে বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, সেখানে আসলে জিয়া ফ্যামিলির একটা বিশেষ গুরুত্ব বা জিয়া ফ্যামিলির থেকে দলটাকে দিক নির্দেশনা দিলে সেই দলটা যত বেশি কংক্রিট অবস্থায় থাকে তার বাইরে থেকে হয়তো ততটা কংক্রিট অবস্থায় থাকে না। একই সঙ্গে বাংলাদেশের মানুষ হয়তো একটা পরিবর্তনও চায় যে
জাস্ট একটা পরিবারতান্ত্রিক বাস্তবতা থেকেই বিএনপির মতো বড় দল পরিচালিত হবে না, বরং বিএনপির উচ্চ পর্যায়ে বা একেবারে শীর্ষ পর্যায়ে যাওয়ার জন্য যে ফ্যামিলির বাইরে থেকেও কেউ কেউ সেখানে যাইতে পারেন। লাস্টলি আমি যেটা বলে আজকের আলাপ শেষ করব সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যেটা শুনতে চাইছিলাম সেটা হচ্ছে যে কিছুদিন আগে আল জাজিরার সঙ্গেই জামায়াতের আমির শফিকুর রহমানের একটা সাক্ষাৎকারে জামায়াতের আমির কিছু বিতর্কিত কথাবার্তা বলছিলেন। সেই জায়গায় তিনি বলছিলেন যে জামায়াত কখনোই তার প্রধান নেতা কোনো নারীকে দিতে পারবে না, তার কারণ জামায়াত মনে করে যে আল্লাহ নারীদেরকে প্রধান নেতা বা দলীয় প্রধান হওয়ার জন্য তৈরি করেন নাই। এই বাস্তবতায় বাংলাদেশের বাংলাদেশের যে ভবিষ্যৎ, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভবত জামায়াতের যেই রাজনীতি, এই রকম একটা পপুলিস্ট রাজনীতির জায়গা থেকে যেভাবে ফাংশন করতেছে জামায়াত, এই জায়গায় তিনি হয়তো বলতে পারতেন যে তারা এই রাজনীতির একটা কাউন্টার দিচ্ছেন এবং জামায়াতের এই রাজনীতিকে, নারী বিরোধিতার যে রাজনীতি বা পপুলিস্ট যে রাজনীতি, এইটাকে তারা আসলে কাউন্টার দেওয়ার জন্য প্রস্তুত। এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবারও সেই প্রথম প্রসঙ্গে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে একটা সম্প্রীতির বাংলাদেশ দেখতে পাচ্ছিলেন, বাংলাদেশ যে আর তত সম্প্রীতিময় নাই, এর মধ্যে যে চ্যালেঞ্জটা আছে, এই চ্যালেঞ্জটা হয়তো বিএনপিকে নিতে হবে এবং এর মধ্যে থেকে বের করে নেওয়ার জন্য বিএনপিকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবং বিএনপি শীর্ষ পর্যায়ের নেতৃত্বকে অনেক সিরিয়াস কাজকর্ম করতে হবে এবং অনেক দায়িত্বশীলতার পরিচয় তাদেরকে দিতে হবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সঙ্গে।